ফেব্রুয়ারি ২০২০ চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস একটা কল পায় ফ্রম থমাস সিনিয়র এবং সে ক্লেম করে সে তার গ্র্যান্ড ডটারকে থ্যাঙ্কস গিভিং এর পর থেকে আর দেখে নাই। এবং সে এটার সাথে আরো ক্লেম করে যে সে তার ওয়াইফকে তার গ্র্যান্ড ডটার সম্পর্কে জিজ্ঞেস করায়, তার ওয়াইফ তাকে একটু থ্রেট দেয় এবং সে তাকে বলে যে এর পরিণতি নাকি ভালো হবে না। না, কিসের পরিণতি ভালো হবে না? বিকজ সে মানে থমাস সিনিয়র তার ওয়াইফকে বলেছিল যে তার গ্র্যান্ড ডটারের ওয়ারউড সম্পর্কে যদি তাকে প্রপারলি না ইনফরমেশন দেওয়া হয় তাহলে সে এই পুরো ব্যাপারটা পুলিশের কাছে যে জানাবে। এবং এর প্রেক্ষিতে তার ওয়াইফ তাকে বলেছিল যে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আরো অবাক্কার বিষয় হচ্ছে, এত বড় একটা ইনসিডেন্ট, গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার ঝগড়া শুরু হয়ে গেছে, কিন্তু এখানে এই 15 মাসের এই ছোট্ট বাচ্চাটার খবর জানার জন্য তার মারও কিন্তু তেমন কোনো একটা আগ্রহ ছিল না। কারণ পুলিশ তো দূরের কথা, সে কাউকেই বলে নাই যে তার বাচ্চাটা আসলে কোথায় আছে, তার বাচ্চার সাথে তার লাস্ট কবে দেখা হয়েছে। এই কেসটা 2020-তে খুবই আলোচিত একটা কেস ছিল এবং রিসেন্টলি এই ফেব্রুয়ারি 2025-এ ভার্ডিক্ট ফাইনালি শোনানো হয়েছে। সো আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আই এম নিশাত ফ্রম দ্য ইজনা কারাল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝ রাতের গল্পের নতুন এপিসোডে। If you are my new subscriber, thank you so much guys for subscribing me and thank you so much for listening to me. যদি আপনি ট্রু ক্রাইম, ট্রু স্টোরিজ, ডকুমেন্টারি স্টোরিজ শুনতে পছন্দ করেন, this is the right channel for you. and আপনি যদি ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন, অলসো আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা ভৌতিক ঘটনা নিয়ে আলাদা একটা এপিসোডস করি। And to my old subscriber, guys, we just hit 20K. Congratulations to all of you. So let's start our today's story. আমরা আজকে আমাদের এই ফুল কাহিনীতে কথা বলছি এভলিন বসওয়েলকে নিয়ে। 15 মাসের একটা বাচ্চা, খুবই সুইট, একদম মানে তাকায় থাকার মতো একটা বাচ্চা। জাস্ট আপনি ছবি দেখলে তাকায় থাকবেন, এত কিউট একটা বাচ্চা। যাই হোক, তার মাদার, টিনেজ মাদার আর কি, নাম হচ্ছে মেগান। তার বয়স ছিল 17 বছর যে যখন কিনা সে তার বাচ্চাকে কনসিভ করে। এবং এটা আসলে তেমন কোনো সিরিয়াস রিলেশনের ফল না। তার ফাদার হচ্ছে ইথান প্রি, যে কিনা স্কুলের পরেই আর্মিতে জয়েন করে। বাট তাদের মধ্যে আসলে ওয়ান নাইট স্ট্যান্ড ছিল অ্যান্ড এটা কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল। সো ইথান প্রি এইটার কোনো দায়িত্বই নেয় নাই, সে তার মতো আর্মি বেজে চলে যায়। সো ফুল প্রেগন্যান্সি টাইম বা ডেলিভারি পরের টাইম, ফুল টাইমটুকুই বা এই 15 মাস পর্যন্ত আসলে তার ভরণ পোষণ, থাকা খাওয়া, এভরিথিং সবকিছু মেগান নিজে করেছে। অ্যান্ড 17 বছর বয়সে সে মানে এত ছোট একটা বাচ্চা আর একটা বাচ্চার দায়িত্ব নিয়েছে, কিন্তু কেউই না তাকে দেখে কখনো এটা ফিল করে নাই যে তার কাছে কোনো ধরনের বার্ডেন হচ্ছে বা শি ইজ নট হ্যাপি। কারণ সে প্রতিনিয়ত তার ফেসবুক ফিডে তার বাচ্চাকে নিয়ে এই পোস্ট সেই পোস্ট, তার বাচ্চাকে নিয়ে সে খুবই প্রাউড ফিল করার মতো পোস্ট দিয়ে ভরাই দিত। অ্যান্ড অলসো তার যে ফ্রেন্ডস গুলো এই টিনেজ মাদার হয়েছে আর কি, খুব অল্প সময় প্রেগন্যান্সিতে ভুগেছে বা বাচ্চা হয়েছে যাদের, তাদেরকে খুবই সাপোর্ট করতো। সবাই বলছে যে সে কাইন্ড অফ লাইফ সেভার। অ্যান্ড তার বাচ্চাটাও খুবই টকেটিভ, খুবই সুইট অ্যান্ড খুবই বেশি সুইট, সবার সাথে খুবই সুন্দর ফ্রেন্ডলি আর কি। তো মানে দুজনকে একসাথে দেখে কেউ বলবেন যে অ্যাভলিনের কোনো ধরনের ক্ষতি তার মা করতে পারে, বিকজ তার মা তাকে নিয়ে অবসেসড। ওকে, জাস্ট অবসেসড। যখন কিনা টমাস সিনিয়র পুলিশের কাছে এই কমপ্লেনটা করে, পুলিশের কাছে না আসলে প্রথমে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসের কাছে কমপ্লেন করে, তখন চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস থেকে সর্বপ্রথম যার কাছে যায় সেটা হচ্ছে মেগান। তো মেগানকে যখন জিজ্ঞেস করে যে ওয়্যার ইজ এভলিন, চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস যখন দেখে যে মেগানের কথার মধ্যে কেমন যেন একটা মানে মিলতেছে না কিছু একটা, তখন তারা চিন্তা করে যে তারা একটু কথা সত্যতা যাচাই করবে। অ্যান্ড তারপর তারা আশেপাশে সব জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করা স্টার্ট করে। যখন কিনা তারা আশেপাশ থেকে ইনফরমেশন কালেক্ট করা স্টার্ট করে, তখন দেখে যে সামথিং ইজ ভেরি রং। কারণ থমাস বলছে যে সে থ্যাঙ্কস গিভিং এর পর থেকে তার গ্র্যান্ড ডটারকে দেখে নাই। বাট এদিকে অনেকের কাছে জানা যাচ্ছে যে তারা আসলে ডিসেম্বরের 26-27 তারিখ থেকেই অ্যাভলিনকে আর দেখে নাই। আর আরো অ্যালার্মিং যে জিনিসটা হচ্ছে সেটা হলো, অ্যাভলিনের বেবি সিটার বলে সে ডিসেম্বরের 10 অথবা 11 তারিখ লাস্ট অ্যাভলিনকে দেখছে। অ্যান্ড এখন তো চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসে পুরো মাথায় হাত যে ও মাই গড, ডিসেম্বরে তাকে লাস্ট দেখছে অ্যান্ড ফেব্রুয়ারিতে এসে রিপোর্টিং হচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অলমোস্ট 2 মান্থ অলরেডি।
বাচ্চাটার কোনো খোঁজ খবর নাই, তার মাও বলতেছে যে না, কোনো টেনশন করার কিছু নাই। আবার এদিকে বলতেও পারতেছে না ঠিক মতো যে কখন লাস্ট টাইম যে তুমি তোমার বাচ্চাকে তার ফাদারের কাছে দিয়ে আসছো। সাথে সাথে এটা টিবিআই কে জানানো হয় এবং টিবিআই অ্যাম্বার অ্যালার্ট জারি করে। অ্যাম্বার অ্যালার্ট সম্পর্কে আরো একটা বড় কাহিনী আছে। অ্যাম্বার অ্যালার্ট হচ্ছে এমন একটা অ্যালার্ট যখন কিনা টিবিআই ভাবে যে হয়তো কোনো বাচ্চার লাইফ রিস্কে আছে, তাকে কিডন্যাপ করা হয়েছে, তখন অ্যাম্বার অ্যালার্ট জারি করা হয় আর কি টাউন জুড়ে। তো অ্যাম্বার অ্যালার্ট জারি হয়, এটার একটা বহুত বড় কাহিনী আছে। অ্যাম্বার হচ্ছে একজন ভিকটিম, একটা ছোট বাচ্চা যার সাথে অনেক খারাপ কিছু হয়েছিল, অ্যান্ড তারপরে তার ডেথের পরে আর কি এই জিনিসটা চালু করা হয়, এই নতুন আইনটা চালু করা হয়। যেমন অ্যাভলিনের এই কেসের এগেনস্টেও একটা ল তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাভলিন ল নামে পরিচিত, যেখানে কিনা একটা বাচ্চা মিসিং হওয়ার 72 ঘন্টার মধ্যে অবশ্যই তার মাকে রিপোর্ট করতে হবে, এরকম একটা ল। তো অ্যাম্বার অ্যালার্ট জারি করার পরে পুলিশ তো এখন চারিদিকে কথা বলা শুরু করে দেয়, ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়। এদিকে টিবিআই যায় হচ্ছে এথানের সাথে কথা বলতে যে তোমার সাথে তোমার বাচ্চাটা আছে কিনা। তখন এথান এই কথা শুনে আকাশ থেকে পড়ে যে হোয়াট, আমি তো আর্মি বেস থেকে ছুটিই পাই নাই, মানে সে আর্মি বেস থেকে আসেই নাই। এবং সে বলে যে সে অ্যাভলিনের সাথে কখনোই দেখা হয় নাই তার এর মাঝখানে, এবং তার সাথে আহ, মেগানেরও কথা হয় নাই যে সে তার বাচ্চাকে তার কাছে দিয়ে আসবে। এখন চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস তো পুরাই টাসকে খেয়ে যায় যে একদিকে মেগান এক কথা বলতেছে, একদিকে এথান প্রি এক এক কথা বলতেছে, এবং আশপাশ থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন তারা অন্য ধরনের ইনফরমেশন পাচ্ছে। অ্যান্ড এই অ্যাম্বার অ্যালার্ট জারি করার পরে অলমোস্ট 870টা টিপস পায় পুলিশ ডিপার্টমেন্ট বা টিবিআই ডিপার্টমেন্ট। আমি বারবার পুলিশ বলে ফেলতে পারি, বাট এখানে আসলে টিবিআই, চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস, এরা বেশি ইনভলভ ছিল। তো এই 870টা টিপস একটা সময় 1000 থেকে 1500 হয়ে যায়, এবং ম্যাক্সিমাম টিপসই ছিল হচ্ছে কাইন্ড অফ অ্যাজাম্পশনের উপর, যেটার জন্য মানে এই ফুল কেসটা অনেক বেশি লেন্দি হওয়া স্টার্ট করে। অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট 2020 বাই দ্য ওয়ে, হ্যাঁ, যখন কিনা মানুষের আসলে যে লকডাউনের একটা কাহিনী চলতেছিল, অ্যান্ড অলসো এভরিওয়ান ওয়াজ লাইক ভেরি অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুক পেজ এই অ্যাভলিনের এই কেসটা নিয়ে খুব অ্যাক্টিভ হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের অ্যাজাম্পশন দেয়। অ্যান্ড পুলিশের কাছে না টিপসগুলোও যায় এই অ্যাজাম্পশনের উপর বেস করে। এখন আমি আপনি একটা ফেসবুক পেজে আসি, বিভিন্ন ধরনের অ্যাজাম্পশন হচ্ছে, ডিবেট হচ্ছে, ইটস ওকে। বাট যখন একটা পুলিশ ডিপার্টমেন্ট, একটা গোয়েন্দা সংস্থা, টিবিআই টাইপের একটা সংস্থার কাছে টিপস যায়, তখন তো তাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন দেখতে হয়। সো এই ফুল ব্যাপারটা এই কেসটাকে প্রচুর ডিলে করে। এই অ্যাম্বার অ্যালার্ট যেদিন চালু হয় বা যেদিন জারি করা হয়, জাস্ট ওই দিনই আর একটা ইনসিডেন্ট হয়। পুলিশের কাছে একটা কমপ্লেন আসে যে একটা বিএমডাব্লিউ চুরি হয়েছে, এবং এই বিএমডাব্লিউটা কোথায় আছে এই লোকেশনটা পুলিশ ট্রেস করে ওই বিএমডাব্লিউটা এবং বিএমডাব্লিউটা যারা চুরি করেছে তাদেরকে গ্রেফতার করে। অ্যান্ড গেস হোয়াট, এই বিএমডাব্লিউটা চুরি করেছে আসলে মেগানের মা এবং তার তখনকার বয়ফ্রেন্ড উইলিয়াম। এবং এই বিএমডাব্লিউটা যার ছিল তার নাম হচ্ছে হান্টার উড, এবং এই হান্টার উড আবার মেগানের রিসেন্ট বয়ফ্রেন্ড, আবার এক্সও বলতে পারেন, বিকজ যখন এইসব কাহিনী চলতেছিল হান্টার তখন একটা প্রেস কনফারেন্সের সামনে এসে বলে যে মেগান আসলে তার কেউই না, মেগান তার অফিসে চাকরি করত, এই সুবাদেই তাদের পরিচয়, বাট মেগানের সাথে তার কোনো ধরনের সম্পর্ক নাই, সে অ্যাভলিনের সাথে তার জীবনেও দেখা হয় নাই, তার কখনোই কথা হয় নাই। সো আই ডোন্ট নো কিভাবে এই গাড়িটা আবার মেগানের মাই চুরি করে। আবার আর একটা ইনফরমেশন আসে যে হান্টার উড প্ল্যান করেছিল যে এই গাড়িটা সে মেগানের কাছে সেল করবে, এবং এই সেল যে হয়েছে এটার কোনো কাগজপত্র নাই, কোনো টাকার আদান প্রদান নাই। সো পুলিশের কাছে আসলে কমপ্লেন করে হচ্ছে হান্টার উডের মাদার, এবং সে বলে যে তার বিএমডাব্লিউটা চুরি হয়েছে। আবার যখন এখানে আমরা ক্রিমিনালের কথা শুনবো মেগানের মা, তখন আমরা জানতে পারি যে সে বলে যে এটা তাকে হান্টার উড গিফট করেছিল, এবং বলেছিল যে যখনই তার কোনো প্রয়োজন হবে সে যাতে এটা ইউজ করতে পারে। সো এত কনফ্লিক্টিং একটা স্টোরি, মানে মাই গড। এই কেসে তাকে গ্রেফতার করা হয়, সে এবং তার তার বয়ফ্রেন্ডকে আর কি গ্রেফতার করা হয়, উইলিয়ামকে গ্রেফতার করা হয়। এবং ওই গাড়িটা যখনই পাওয়া যায় তখনই না ওই গাড়িটা একদম থরলি সার্চ করে। অ্যান্ড অলসো ওই গাড়িটা যেখানে পাওয়া গিয়েছিল তার আশেপাশে ফুল এরিয়া, কিন্তু পুলিশের কাছে এ ধরনের কোনো ক্লু পাওয়া যায় নাই যে যেটা থেকে তাদের মনে হবে যে এই মানুষটা বা এই গাড়িটা
অ্যাভলিনের কিডন্যাপের সাথে যে কোনোভাবে জড়িত। এখন এই সব ইনসিডেন্ট যখন হচ্ছে, তার মাঝখানে পুলিশ যখন অনেক কিছু সার্চ টার্চ করতেছে, সার্চের রেজাল্ট যখন জিরো, একদম পুলিশ বলে যে তারা আসলে কিছুই পায় নাই, ওই মোমেন্টে তার আগে আর কি মেগানের মাদার অ্যারেস্ট হওয়ার আগে মেগান একটা ইন্টারভিউ দেয়, এবং সেই ইন্টারভিউতে সে তার বাচ্চাকে নিয়ে অনেক কিছু বলে। তার মধ্যে একটা মিক্স ইমোশন কাজ করতেছিল। তার ইন্টারভিউ দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভেরি নর্মাল, সে ডাইজেস্ট করতে হয়তো পারতেছিল না যে এই ইনসিডেন্টটার গ্র্যাভিটিটা কি। সে বারবার অযৌক্তিক কথার মধ্যে চলে যাচ্ছিল। যখনই তাকে রিপোর্টাররা জিজ্ঞেস করতেছিল যে কখন লাস্ট টাইম তুমি মেগানকে দেখছো, তখনই সে কথাটাকে ঘুরায় পেঁচায় অন্যদিকে নিয়ে যাচ্ছিল, যে মেগান এটা পছন্দ করতো, মেগানের প্রিয় গান এটা ছিল, মেগানের প্রিয় খাবার এটা ছিল, বহুত কিছু। কিন্তু তার একটা কথা বারবার আমার কানে বাজতেছিল, যে যখন জার্নালিস্টরা তাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কেন এত লেটে এই ব্যাপারটাকে জানাইছো, অথরিটির কাছে জানাইছো, তখন সে বারবার বলতেছিল যে আমি এই ভয়েই জানাই নাই, কারণ যদি আমি জানাইতাম তাহলে আমার বাচ্চাকে নিয়ে ওই মানুষটা যার কাছে আমার বাচ্চাটা আছে সে হয়তো পালাই যাইতো, সে সিটি থেকে চলে যাইতো। And তার কথা শুনে বারবার মনে হয়েছে যে সে জানে তার বাচ্চাটা কই আছে, কার কাছে আছে। অ্যান্ড অলসো সে বারবার এটাও বলতেছিল একটা মোমেন্টে যে তার বাচ্চাটাকে হয়তো বেবিসিটারটাই গায়েব করছে, কিডন্যাপ করছে। কিন্তু মেগানের মাদার যখন অ্যারেস্ট হইল, তার জাস্ট কিছুদিন পরে আর একটা প্রেস কনফারেন্সে মেগান এসে ডিরেক্টলি বলতেছিল যে তার মাই হচ্ছে এই ফুল ইনসিডেন্টটার পেছনে হোতা। তার মা তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিল অন্য কোথাও। এটার কারণ এক এক জায়গায় এক এক রকম আছে। এক জায়গায় বলা হয় যে তার মা তার বাচ্চাকে নিয়ে গেছিলো বিকজ মেগান তার মার ক্রেডিট কার্ড ইউজ করেছিল, এবং মেগানের মা তাকে বারবার বলছিল তার টাকা ফেরত দিতে, যেহেতু সে টাকা ফেরত দিতে পারছিল না এই জন্য সে তার বাচ্চাকে নিয়ে চলে গেছিলো আর আর ম্যান্ডোটাতে আর কি নিয়ে গেছিলো, এবং ওই জায়গাটাতে নিয়ে গেছিল এবং তার বাচ্চাকে ওইখানেই রেখে আসছে কোথাও বা কারো কাছে। এবং মেগান বারবার বলতেছিল যে সে আসলে টিবিআইকে ইনফরমেশন দিয়েছে, বাট টিবিআই তার কথা শুনতেছে না। টিবিআই যদি তার কথা না শুনে তাহলে সে নিজেই যাবে ওইখানে এবং সে যেয়ে তার বাচ্চাকে খুঁজে নিয়ে আসবে। তো সে খুবই পিসড অফ ছিল ওই ইন্টারভিউতে। প্রথম প্রেস কনফারেন্সে যতটা সে কাম, যতটা সে বিলিভ করতেছিল, ততটাই এই প্রেস কনফারেন্সে আবার উল্টা তার চেহারা দেখা যাচ্ছিল। সে খুবই অ্যাগ্রেসিভ এবং সে তার বারবার বলতেছিল, তার মাকে বলতেছিল যে তুমি আমার বাচ্চাকে আমাকে ফেরত দাও। এখন তার মার এগেন্সে যে অ্যালিগেশনটা মেগান বারবার দিচ্ছিল, এটা শুনে না জার্নালিস্টদের কাছেও মনে হয়েছে যে আচ্ছা কি ব্যাপার, টিবিআই কেন তাহলে তার বাচ্চাটাকে খুঁজে বের করতেছে না, কেন মেন্ডোটাতে যাচ্ছে না এবং তার বাচ্চাকে বের করতেছে না। তখন তারা টিবিআইয়ের কাছে যায়, টিবিআই অফিসে যায় আর কি, অথরিটির অফিসে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে যে হোয়াটস গোয়িং অন, এতদিন হয়ে গেছে তোমরা, একটা বাচ্চা হারাই গেছে, অ্যাম্বার অ্যালার্ট জারি হয়েছে, তার মাকে একটা বিএমডাব্লিউ, একটা চুরি করা বিএমডাব্লিউতে পাইছো, অ্যান্ড দেন স্টিল তোমরা ওই জায়গাতে যেয়ে খুঁজতেছো না। তখন কনসার্ন অথরিটি বলে যে কাম ডাউন, মেগান মিথ্যা কথা বলতেছে, কারণ আমরা ওই ফুল জায়গা খুঁজছি এবং ওই জায়গা থেকে আরও বাড়তি এরিয়া খুঁজছি, যেখানে কিনা জাস্ট কাছে একটা লেক পার আছে এবং ওই লেক পাড়ের জমিটা আবার এই থমাস সিনিয়র বসওয়েল ফ্যামিলির সাথে কনসার্ন। সো ওইখানে একটা পন্ড আছে, আমরা ওই ফুল পন্ডটাও খুঁজছি, বাট কোনো 15 মাসের বাচ্চার অস্তিত্ব আমরা ওইখানে পাই নাই। অ্যান্ড মেগান এখন পর্যন্ত যতবার তার সাথে কথা হয়েছে ততবার সে তার স্টোরিজগুলো চেঞ্জ করতেছিল। সো মেগান মিথ্যা বলতেছে, মেগানের এই কথাতে বিভ্রান্ত হইও না। বিভিন্ন ধরনের এজেন্সিজ আসে, ভলেন্টিয়ার এজেন্সিজ, যারা কিনা মেগানকে বলতেছিল যে তারা তার বাচ্চাকে খুঁজে বের করতে তাকে হেল্প করবে। ফুল কান্ট্রি এক হয়ে গেছিল অ্যাভলিনকে খুঁজে পাওয়ার জন্য, বিকজ একটা সুইট লিটল একটা বাচ্চা মাত্র 15 মাসের, কিভাবে ও কোথায় গেল, অ্যান্ড দেন ওর মাও কেন এতদিন জানায় নাই। ফুল ফ্যামিলির মানে ফ্যামিলি ট্রিটাই অনেক ভয়ঙ্কর। যেমন ফ্যামিলি ট্রির কথা যেহেতু বলতেছি, এখানে একটা ইনসিডেন্ট আমার মাস্ট উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে মেগানের আপব্রিঙ্গিং। মেগানের আপব্রিঙ্গিংটা কিন্তু অতটা ভালো ছিল না। মেগানের মাদার, সে কাইন্ড অফ লাইক ওয়াজ নেভার সিরিয়াস অ্যাবাউট হার ওন ফ্যামিলি। যেমন থমাস সিনিয়র একবার তার ছেলে, যখন তার ছেলের বয়স মানে ভালোই, সে অ্যাডাল্ট 19 বছরের মতোই, তারা বাহিরে গেছিল, অ্যান্ড তারা যখন বাসায় আসছে তখন লিটারেলি সে তার ওয়াইফকে আর একটা লোকের সাথে বিছানায় পাইছে, অ্যান্ড তারা দুজন চিল্লাচ্ছিল নিচে দাঁড়ায়।
থমাস জুনিয়র এবং থমাস সিনিয়র চিল্লাচ্ছিল। ওই লোক যখন আসে তখন তারা তাদের যে ট্রাক ওটা দিয়ে ওই লোকটাকে একদম উড়াই দিছিল। অ্যান্ড ওই টাইমে তাদের এগেনস্টে একটা ভয়াবহ চার্জ হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাটেম্প টু মার্ডার। এই অ্যাটেম্প টু মার্ডার এই চার্জের পরেও তাদের কোনো জেল টেল কিছু হয় নাই, জাস্ট তারা একটা প্রোবেশন খাইছিল অ্যান্ড দেন তারা আর কি বেল পেয়ে গেছিল। আর এই ফুল ইনসিডেন্টটা একটা বাচ্চার উপর কতটা এফেক্ট ফেলে চিন্তা করেন। এটার পরেই তার বাবা আসলে একটা ডিভোর্সের জন্য কেস ফাইল করে, বাট আনফর্চুনেটলি অ্যান্ড ভেরি ফানি যে ওই মোমেন্টেও তাদের দুটো বাচ্চা হয় এবং তারপরেই তাদের ডিভোর্স হয়ে যায়। তখন হচ্ছে থমাস সিনিয়র তিনটা বাচ্চার কাস্টাডি চায়, যেহেতু তার কাছে মনে হয় যে তার ওয়াইফ আসলে এগুলার জন্য পারফেক্ট না। তার তার ওয়াইফ তার বাচ্চাদেরকে একটা পারফেক্ট ফ্যামিলি দিতে পারবে না বা একটা পারফেক্ট এনভায়রনমেন্ট দিতে পারবে না। আর একটা ইনসিডেন্ট ছিল যে তাদের মাঝে প্রায় বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হইতো, অ্যান্ড এমনও একটা পর্যায়ে ছিল যখন কিনা মেগানের মা তার বাবার ঘাড় বরাবর একটা কলম একদম মানে গেঁথে দিছিল, অ্যান্ড তার বাচ্চা ছেলেটা ছোট ছেলেটা আর কি দৌড়ায় এসে তার বাবাকে হেল্প করছে। সো এই ধরনের ইনসিডেন্ট দেখে তারা বড় হয়েছে। সো এইটা ছিল তাদের ফ্যামিলি সম্পর্কে, ফ্যামিলির ভ্যালু বা ফ্যামিলি কি হয় এটা ছিল তাদের আসলে চিন্তা ভাবনা। সো এই ফ্যামিলি থেকে বের হয়ে এসে মেগান, সবার কাছে মনে হয় যে আসলে মেগানের যেই অবস্থা এটার পিছনে তার এই ফ্যামিলি লাইফটা অনেক বেশি ভূমিকা পালন করছে। এখন হান্টার, যার কথা আমরা মাঝখানে বললাম, হান্টারও এখানে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যেমন হান্টার বলে যে মেগানের সাথে তার তেমন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ফেসবুকে মেগানের একটা ফেসবুক পেজই আছে যেখানে কিনা তার লাস্ট নাম ছিল হান্টার, লাইক মেগান হান্টার উড। তার মানে সে সিরিয়াস ছিল। এখন সে সিরিয়াস ছিল না, মানে দিস কেস ইজ ফুল ম্যাসড আপ। মেগান বলে সে তার বয়ফ্রেন্ড ছিল, ওই গাড়িটা তাকে সে গিফট করছিল। আবার হান্টার বলে আমি মেগানকে চিনি না, আমি মেগানের সাথে কখনো ডেটে যাই নাই, মেগান জাস্ট আমার অফিসে এমপ্লয়ি। অ্যান্ড দেন এগেন মেগানের মা ওর গাড়ি নিয়ে চলে যায়। যদি কিনা তাদের সাথে কোনো সম্পর্কই না থাকে, গাড়িতে কোনো টাকা পয়সা লেনদেন নাই হয়ে থাকে, তাহলে মেগানের কাছে গাড়ির চাবি আসলো কোথা থেকে? আবার এই ফুল জিনিসটা স্টার্ট হয় যখন কিনা অ্যাম্বার অ্যালার্ট স্টার্ট হয় এবং তার বাচ্চাটা মিসিং হয়ে যায়। সো সব কিছু মিলায় আসলে যে অ্যাভলিন কোথায় আছে এই জিনিসটাই টিবিআই কোনোভাবেই খুঁজে বের করতে পারতেছিল না। আর এই ফুল প্রবলেমটাকে আরও বেশি মাল মশলা দিয়ে আরও বেশি প্রবলেমেটিক বানাচ্ছিল হচ্ছে অ্যাভলিনের মাদার মেগান। মেগান মিনিটে প্রেস কনফারেন্স ডাকতো এবং সে বারবার টিভি সামনে এসে তার বাচ্চার কথাবার্তা বলতো, বারবার বলতো যে তার বাচ্চা শার্ডুরুডুটুতে গানটাতে তার পছন্দ ছিল, সে সুইট পটেটো পছন্দ করতো, সে এটা করতো সেটা করতো, সে এই কালার জামা পরা ছিল, ওই কালার জামা পরা ছিল, এই বউ দিয়েছিল, ওই বউ ছিল, বাট সে এটাই বলতে পারতেছিল না যে ওয়েন ইজ দ্য লাস্ট টাইম শি লাইক ফিজিক্যালি স হার। এই জিনিসটাই সে বলতে পারতেছিল না। এই পর্যায়ে টিবিআই এর সোল সাসপেক্ট ছিল মেগান, অ্যাভলিনের মাদার। এবং এই ফুল ইনসিডেন্টটা আরও বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে একবার মেগান হচ্ছে কান্ট্রি মানে ওদের ওখানকার পুলিশ স্টেশন, যেটা আমি উচ্চারণই করতে পারলাম না, যাই হোক ওদের ওখানে পুলিশ স্টেশন যেটা, সেটার সামনে আর কি ছিল। অ্যান্ড সে বের হয়ে আসতেছিল, তখন তাকে সবাই জিজ্ঞেস করে যে কেন এসেছিল বা কি হয়েছে এখানে। তখন সে বলে আমাকে পলিগ্রাফ টেস্ট করার জন্য এখানে ডাকছিল, বাট আমি আসলে পলিগ্রাফ টেস্ট নিতে পারতেছি না। তো বারবার জার্নালিস্টরা তার মুখ থেকে বের করতে চাচ্ছিল যে কেন হয়েছে, কেন নিতে পারতেছিল না, বাট কি হয়েছে। তখন সে এক পর্যায়ে বলে যে আমি প্রেগন্যান্ট, এই জন্য আমার পলিওগ্রাফিক টেস্ট আসলে নিতে পারতেছিল না। আউট অফ নোওয়্যার সে আবার প্রেগনেন্টও হয়ে গেল, অ্যান্ড হান্টার উডের সাথে তার সম্পর্ক নাই। তাহলে হু ইজ দিস নিউ ম্যান? অ্যান্ড দেন এগেন আমি আসলে ফুল কাহিনীটাতে প্রথমে মেগানকে আমার মন বলতেছিল যে একটু বিশ্বাস করতে, বাট আস্তে আস্তে এই কেসটা যখন আরও একটু ওর পিছনে যাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিলো এই কেসে তো আমি কাউকেই বিশ্বাস করতে পারতেছি না। হোয়াট ইউ থিঙ্ক গাইজ? মানে তোমাদের কাছে এই পর্যায়ে এসে কি মনে হয়? ওকে, এখন সাংবাদিকদেরও তখন এই জিনিসটার তো একটা যাচাই করতে হবে, রাইট? তো তারা হচ্ছে আবার টিবিআই অফিসে যায় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছিল, ফুল কেসটা কি, কেন তার পলিওগ্রাফি টেস্ট নিতে চাইছিল।
তখন ওখানকার যে সিনিয়র অফিসার আছেন তিনি বলে যে এই ফুল কথাটাই মিথ্যা, আমরা কোনো পলিওগ্রাফি টেস্টের কথা তাকে বলি নাই, অ্যান্ড প্রেগনেন্ট থাকলে যে এই টেস্ট নেওয়া যায় না এটাও ভুল ইনফরমেশন। অ্যান্ড এত ভুল ইনফরমেশন, এত মিথ্যা ইনফরমেশন, এত মিথ্যা এলিগেশনের পরে পুলিশ ফাইনালি ডিসিশন নেয় যে আসলে মেগানকে অ্যারেস্ট করতে হবে। নট আন্ডার দ্য কেস লাইক যে অ্যাটেম্প মার্ডার অর মার্ডার, ইটস অল অ্যাবাউট যে সে এই ফুল কেসটাকে অনেক ভুল ইনফরমেশনস দিয়ে এই কেসটা আগাইতে হ্যাম্পার করতে। সো ফাইনালি ফেব্রুয়ারি 25-এ তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বেল হয় হচ্ছে, মানে বেলের অ্যামাউন্ট ফিক্স হয় হচ্ছে $25,000। নাও মেগান ইজ অ্যারেস্টেড, মেগানের মা অ্যারেস্টেড, মেগানের মার বয়ফ্রেন্ডও অ্যারেস্টেড, এবং পুলিশ ডিপার্টমেন্ট, টিবিআই, চাইল্ড সাপোর্টিভ ডিপার্টমেন্ট এবং আদার ভলেন্টিয়ার্স ডিপার্টমেন্ট সবাই মিলে এবার অ্যাভলিনকে খুঁজতেছে। অ্যান্ড ইটস বিন আ লং টাইম, ডিসেম্বর টু ফেব্রুয়ারি, অ্যান্ড ফেব্রুয়ারি শেষ হয়ে হয়ে অলরেডি মার্চে চলে আসে। মার্চে একদিন থমাস সিনিয়র টিবিআইকে কল দেয়। টিবিআই সিনিয়র স্পেশাল এজেন্ট ব্রাইন তাকে বলে যে আমার মনে হয় ইউ নিড টু কাম টু মাই প্রপার্টি, মানে তার তার বাসায়, এবং তার কাছে মনে হয়েছে যে এখানে আসলে অ্যাভলিনকে খোঁজা উচিত, কারণ তার কাছে মনে হয়েছে অ্যাভলিন এখানেই আছে। না এই জিনিসটা তার কেন মনে হয়েছে, কি হয়েছিল, কে বলছে, উই ডোন্ট নো ইয়েট। তার কথা মতো তার ওই প্রপার্টিতে টিবিআই এজেন্ট আসে এবং ফুল প্রপার্টিটা খোঁজে। ওইখানে একটা ছোট্ট একটা প্লে হাউস আছে যেটা কিনা থমাস সিনিয়র বানাইছিল অ্যাভলিনের জন্য, ওইখানে তার নাতনি এসে আর কি খেলতো। তো ওই ফুল জায়গাটা যখন খোঁজে তখন দেখে যে সব কিছু পুরানো, শুধু একটা ডাস্টবিন ওইখানে নতুন আনা হয়েছে। তো খুঁজতে খুঁজতে ওই ডাস্টবিনটা খোলে, প্রথমে একটা ব্যাগ পায়, ময়লারই ছিল, সরাই ফেলে, দেন আবার একটা ময়লার ব্যাগ সরাই ফেলে, এরকম করতে করতে একটা পর্যায়ে তারা কিছু একটা দেখে, উইচ ইজ ভেরি গ্রাফিক্স। দেখে মনে হচ্ছিল একটা পুতুলকে স্টাফ করে রাখছে ময়লার ভিতরে। ফুল বডি স্ট্রাকচার দেখিয়ে তারা বুঝতে পারে যে ইটস নান আদার দ্যান অ্যাভলিন, 15 মাসের এই ছোট্ট বাচ্চাটা। তাকে দুইভাবে প্যাঁচায় রাখা হয়, তার মাথায় ফয়েল পেপার দিয়ে একদম এত টাইট করে পেঁচানো হয় যে তার ফুল ফেসের গঠনটা বোঝা যাচ্ছে, আর নিচের পার্টে ব্ল্যাঙ্কেট দিয়ে মোড়ানো হয়, এবং তাকে ওই স্তূপ ময়লার ভিতরে জাস্ট এভাবে গেঁথে রাখা হয়েছে। অ্যাভলিনের বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় এবং তারা ফুল জায়গাটাকে সিল করে ফেলে, এবং তারা একটা প্যাটার্ন খেয়াল করে যে ওই আশেপাশে না অ্যাভলিনের অনেক ছোট ছোট টয়েস রাখা, অ্যান্ড কোনো অপরিচিত মানুষ এই বাচ্চাটাকে মেরে ফেলছে অ্যান্ড দেন তার পছন্দের জিনিসপত্র তার আশেপাশে দিয়ে রাখছে। দিস ইজ নট পসিবল। এটা একটা ইমোশনাল জিনিস, হ্যাঁ, এই টয়েস বা বাচ্চার পছন্দের জিনিসগুলো তার বডির পাশে রাখা। সো এই ইমোশনাল জিনিসটা তার কাছ থেকেই আসবে যার মধ্যে এই বাচ্চার জন্য কোনো ধরনের ইমোশন আছে। বাচ্চাটার বডিকে পোস্টমর্টমে নেওয়া হয় এবং পোস্টমর্টমের যে রিপোর্টটা আসে, পোস্টমর্টমের রিপোর্টটা ছিল হরেবল। বাট এই পোস্টমর্টমের রিপোর্টটার আগে আমরা আর একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে মেগান তো অলরেডি অ্যারেস্টেড। মেগান এক পর্যায়ে স্বীকার করে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা কেমনভাবে অ্যাক্সিডেন্ট ছিল, তার বয়ফ্রেন্ড তার বাসায় আসছিল, তার ঘুমাচ্ছিল, অ্যান্ড যখন সে ঘুমাচ্ছিল তখন অ্যাভলিনের গায়ের উপরে পড়ছিল, অ্যান্ড অ্যাভলিন ওই মোমেন্টে সামহাও মারা গিয়েছে। কিন্তু পোস্টমর্টমের রিপোর্টের পরে বা পোস্টমর্টমের সাথে যেই ডক্টর জড়িত ছিল সে বলছিল যে 15 মাসের একটা বাচ্চা এই অ্যাক্সিডেন্টে মারা যাবে না। একটা 15 বছরের বাচ্চার ভালোই সেন্স ডেভেলপ হয়, সো সে যদি দম ছাড়তে পারতেছে না এমন একটা সিচুয়েশন হয়, বা কারো চাপাই মারা যাবে এমন একটা সিচুয়েশন হয়, রাতে ঘুমের মধ্যে সে উঠে যাবে, সে আওয়াজ করবে, সে নড়ার চেষ্টা করবে। তো ঘুমের ঘরে তার গায়ের উপর কেউ পড়ে গেছে সে মারা গেছে, এটা হওয়া সম্ভব না। সে বলে এই ডাস্টবিনে যখন অ্যাভলিনকে রাখা হয়েছিল তখন অ্যাভলিন জীবিত ছিল, এবং তাকে ওই স্তূপের মধ্যে যখন গেড়ে রাখা হয়েছে তখন সে কয়েক দফায় শ্বাস নিতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।
তার বডিতে আউটার কোনো ইনজুরিস ছিল না, কোনো ব্লান্ট ফোর্স ট্রমা, নাথিং ওয়াজ দেয়ার, জাস্ট সাফোকেশনে তার ডেথ হয়েছে। অ্যান্ড ফাইনালি অ্যাভলিনকে এখন সোল মার্ডার সাসপেক্ট হিসাবে চার্জ করা হয় এবং তার উপর তার উপর 19টা চার্জ আনা হয়, যার মধ্যে একটা আছে মার্ডার কেস, যার মধ্যে একটা আছে টেম্পারিং উইথ এভিডেন্স। হাউ দিস টেম্পারিং উইথ এভিডেন্স হ্যাপেন্ড আমি কোথাও পাই নাই, কীভাবে সে এভিডেন্স টেম্পার করছে আমি আসলেই পাই নাই। তারপরে ছিল যে গিভিং ফলস ইনফরমেশনস, দেন ডেড বডির সাথে অ্যাবিউজ, এই ধরনের বিভিন্ন ধরনের কেসে বা বিভিন্ন ধরনের চার্জে তাকে আর কি এখানে অভিযুক্ত করা হয় এবং তার বেইলের অ্যামাউন্টটা অনেক বেশি বাড়ায় দেওয়া হয়। থমাস সিনিয়রকে একবার জিজ্ঞেস করা হয় যে তাকে বেল করাবে কিনা এবং থমাস সিনিয়র বলে না, শি ইজ নট আ গুড পারসন। 2020 থেকে এই কেসটা শুরু হয়। ফাইনালি 2023-এ মোস্ট প্রবলি এই কেসের একটা ভার্ডিক্ট হওয়ার কথা ছিল, বাট জুরিজ এখানে এত আওলায় যাচ্ছিল মেগানের কথা শুনে, দেন পিকচার্সগুলো দেখে অনেক কিছুতে জুরিজও অনেক কনফ্লিক্টিং একটা সিচুয়েশনে চলে আসছিল। দেন ফাইনালি এই ভার্ডিক্টটা পিছাইতে 13 ফেব্রুয়ারি 2025-এ নিয়ে আসা হয়। অ্যান্ড ফাইনালি এটার ভার্ডিক্ট শোনানো হয় 13 ফেব্রুয়ারি এবং মেগানকে সব চার্জে গিলটি হিসাবে অভিযুক্ত করা হয় এবং ফাইনালি তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। অ্যান্ড দিস এভলিন, এই সুইট কিউট বাচ্চাটা, জাস্ট আই ডোন্ট নো সে কি হয়েছিল আসলে তার সাথে। এই ফুল কেসটাতে আমি এত কনফ্লিক্টিং, আমার মধ্যে এখনো মনে হয় যে সামথিং ইজ মিসিং। কারণ হচ্ছে এই স্টোরিটা শেষই হচ্ছে না। লাইক মেগানকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, হ্যাঁ, পুলিশ এখানে ভার্ডিক্ট শোনায় ফেলছে, কেসের রায় শোনানো হয়েছে, শোনানো হয়েছে, এভরিথিং ইজ ওভার, রাইট? কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে অ্যাভলিন যেহেতু টিনেজ মা ছিল, অ্যাভলিন বলতেছি, মেগান যেহেতু টিনেজ মাদার ছিল, তার কিন্তু নিজের থাকার কোনো জায়গা নাই। সে তার মার কাছে থাকতো অথবা তার বাবার কাছে থাকতো। তো মাঝখানে যখন এইসব ইনসিডেন্ট হচ্ছে তখন সে তার একটা স্কুল ফ্রেন্ডের বাসায় ছিল, যে কিনা অনেক ছোটবেলায় মারা যায়। তার মার সাথে আর কি মেগানের খুব ভালো সম্পর্ক হয়, সো তারা আর কি একসাথে ছিল। তো সে বলে মেগান না কখনোই তার বাচ্চাটা যে হারায় গেছে এটা নিয়ে কনসার্ন ছিল না। সে ফুল টাইম কনসার্ন ছিল যে তাকে হয়তো অ্যারেস্ট করবে। অ্যান্ড একদিন নাকি সে তার কাছে এই জিনিসটা বলেও যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার মা আমার বাচ্চাটাকে মেরে আমার বাবার প্রপার্টিতে রেখে আসবে অ্যান্ড আমাকে অভিযুক্ত করবে অ্যান্ড আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। সো এই ফুল ইনসিডেন্টটা আমার কাছে কেন যেন মনে হয় যে মেগানের মাও কি এটার সাথে জড়িত। বিকজ তার মা কেন তাহলে এই গাড়ি নিয়ে সেই যখন তার নাতিনটা হারাই গেছে তখন সে এত দূরে নর্থ ক্যারোলিনা থেকে ভার্জিনিয়ার দিকে রওনা দিয়ে দিছে, মানে কেন? এবং তার মা কিন্তু এই আনসারটা দিতে পারে না যে সে কেন রওনা দিছিল। আর আমার কাছে আরও অবাক লাগছে, একটা 15 মাসের বাচ্চা তো সবসময় তার মার সাথে ঘোরাফেরা করার কথা, তাই না? তো যখন কিনা সে তার বাবার বাসা থেকে তার মার বাসায় আসছে, তো তার মা জিজ্ঞেস করবে না যে তোমার বাচ্চাটা কোথায়? আবার যখন সে এদিক ওদিক মুভ করছে বা যেদিকে মুভ করছে, যেই কনসার্ন পার্সনই আছে তাকে তো জিজ্ঞেস করার কথা না তোমার বাচ্চাটা কোথায়? তো যখন বাচ্চাটা কোথায় মেগানকে জিজ্ঞেস করা হচ্ছিল তখনই তো আশেপাশের লোকজনের বলার কথা ছিল না এক্স্যাক্ট ডেটটা, যে এই ডেট থেকে মেগানের সাথে বাচ্চাটা ছিল না। তো মেগান আসলে, আপনার কাছে কি মনে হয় হোয়াট ইজ দ্য ফুল ইনসিডেন্ট? এই কেসটার ভার্ডিক্ট শোনানোর পরও আমার কাছে কেন যেন আই এম নট স্যাটিসফাই ইন এনি সেন্স যে আসলে কি হয়েছিল বাচ্চাটার সাথে। বিকজ মেগান কিন্তু এই জিনিসটা বলে নাই সে তার বাচ্চাটার সাথে এই করছিল বা অন্য কেউ কিছু করছে। আমরা কিন্তু অনেক স্টোরিতে পড়ছি যে যখন নতুন বয়ফ্রেন্ড হয় তখন ওই মাটা বাচ্চাটা থেকে মানে কোনোভাবে জাস্ট কি বলে, আমি এটা বাংলা পাচ্ছি না, জাস্ট গেট রিড অফ হয় না, যে আমি এই বাচ্চাটাকে ফালাই দিয়ে আসতেছি বা কিছু একটা, বা দেখা যায় যে ওই বয়ফ্রেন্ডটাই বাচ্চাটাকে কিডন্যাপ করতেছে বা মেরে ফেলতেছে। কিন্তু এই কাহিনীতে ওর বয়ফ্রেন্ডই তো বলতেছে যে না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে কার জন্য কি হয়েছিল হঠাৎ করে মেগানের যে সে তার বাচ্চাকে মেরে ফেলবে? বিকজ তার ফেসবুক পেজ দেখে মনে হচ্ছিল যে অ্যাভলিন ইজ এভরিথিং ফর হার।
বিকজ সে একটা পোস্টে দিছিল যে তোমরা যারা আমাকে নিয়ে কথা বলো অ্যান্ড আমাকে নিয়ে ভাবো যে আমি ভালো নাই বা এটসেট্রা এটসেট্রা, বাট এই বাচ্চাটা হওয়ার পরে আমি আমার বেঁচে থাকার নতুন একটা আস্থা পেয়েছি, অ্যান্ড এভরিডে আমি সকালে উঠে চিন্তা করি যে আমি কিভাবে আরও ভালো মানুষ হবে। সো দিস লিটল অ্যাঞ্জেল গিভ মি আ পারপাস টু লিভ। তো এই ধরনের পোস্ট দেওয়া একটা মানুষ হঠাৎ করে তার বাচ্চাকে মেরে ফেলবে? হোয়াট ইউ থিঙ্ক? জাস্ট আই ডোন্ট নো, আমার কাছে কেসটা খুবই ইনকমপ্লিট লাগছে। দিস ইজ দ্য স্টোরি অফ অ্যাবলিন বসওয়েল। একটা 15 মাসের ছোট্ট সুন্দর একটা বাচ্চা জাস্ট লস্ট হার লাইফ উইথাউট এনি রিজন। জাস্ট কমেন্ট মি ডাউন যে আপনার কাছে কি মনে হয়, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। আমি যা যা ইনফরমেশনস পেয়েছি সব দিয়েছি, নাও ইউ বিকাম দ্য জাজ অ্যান্ড লেট মি নো যে আপনার কাছে কি মনে হয়, হোয়াট হ্যাপেন। So that's it. That's it for today's story. Thank you so much, guys, for listening to me. And to my new subscriber, thank you so much, guys, and welcome to my world. And to my old subscriber, thank you, guys. অবশ্যই তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবা না। আমরা খুব ফাস্ট আরও সাবস্ক্রাইবার, আরও বড় একটা ফ্যামিলি হতে চাই। So hope to see you guys soon. আল্লাহ হাফেজ।